শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। আমি এটা একটা টেস্টিং করছিলাম যে আমার ডেস্কটপের থেকে আমি লাইভ করতে পারবো কিনা, দেখলাম করা যাচ্ছে। আমি একটু কথা বলে নেব। আমি রাতে সময় পেলে আরেকটা এপিসোড করব। এখন একটু বলে নিই। আমি এটা ফর টেস্টিং এটা আমি শুরু করেছি যে whether my transmission from my desktop is okay or not. আমি একটু কথা বলে নিচ্ছি। আপনারা লাস্ট 48 আওয়ার্স ব্যস্ত সবকিছুই দেখছেন নেপালকে নিয়ে। নেপালে কি ঘটছে আমি অল্প একটু বলবো, বলে থেমে যাব। যদি সম্ভব হয় রাত্রে একটু বসবো আবার কিছু কথা বলার জন্য। আমি কোনো প্রায়র নোটিফিকেশন দিতে পারিনি, কারণ প্রায় 5 দিন 6 দিন আমি কথা বলতে পারিনি। আজকে যে কথা বলতে পারবো, নেটটা আমার ঠিক থাকবে জানতাম না, দেখলাম আছে, বোধহয় কথা যাচ্ছে। If not audible, please intimate. I hope I am audible. Hope I am audible. Okay. Now, okay. Now I am audible. Hoping I am audible. Hoping I am audible. Hoping I am audible. Okay. I am audible. Hoping I am audible. আমি নেপালে আসার আগে আমি একটু একটু সহজ করে বলে নিই এমনি। ভারতবর্ষ একটা এই যে কান্ট্রি, এটা হচ্ছে আমার হচ্ছে সিভিলাইজেশনাল এন্টিটি। আমাদের যে ভারতবর্ষ, এটা হচ্ছে সভ্যতার একটা সম্পদ। বিভিন্ন ভাষাভাষী লোক এখানে। বন্ডেজটা হচ্ছে কালচারাল। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওদিকে সুদূর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত, সবটাই হচ্ছে কালচারাল ইউনিটির, কালচারাল বন্ডেজের জন্য। ভাষা ভিন্ন, ডায়ালেক্ট ভিন্ন, বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস, কিন্তু যে বন্ডেজটার জন্যে বহু হাজার বছর ধরে আমাদের সভ্যতা এবং দেশ বেঁচে আছে, এটা কালচারাল বন্ডেজের জন্য। কিন্তু সেও কিন্তু খণ্ড বিচ্ছিন্ন হয়েছে। একসময় আমাদের ভারতবর্ষ ছিল একদম সুদূর আফগানিস্তান থেকে, পারস্য থেকে, আফগানিস্তান থেকে ওদিকে সিঙ্গাপুরম পর্যন্ত, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত, সেগুলো খণ্ড খণ্ড হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেটুকু বেঁচে আছে, এটার উপরেও পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশের লোভ আছে অনেক। আমরা সবসময় চাইব যে আমাদের সঙ্গে পৃথিবীর অন্য প্রান্তের দেশের মানুষগুলো ট্রেড করুক, বিজনেস করুক, কালচারাল এক্সচেঞ্জ হোক, শিক্ষা দীক্ষা জ্ঞান ভাণ্ডারের এক্সচেঞ্জ হোক, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। বাট তারা প্রভুত্ব করতে চায়, দে ওয়ান্ট টু ডোমিনেট আস। আমাদেরকে কালচারাল কালচারাল আমাদের আমাদেরকে ধ্বংস করে আমাদের আধিপত্য বিস্তার করতে চায়। এইটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ আমাদের ভারতবর্ষের উপরে প্রায় 180 বছরের ব্রিটিশ শাসন, তার আগে ইসলামের 1000 বছরের শাসন শোষণ, এই অভিজ্ঞতাটা আমাদের আছে। আমরা আর পরাভূত হতে চাই না, আমরা স্বাধীনভাবেই বাঁচতে চাই, উইথ অল সর্টস অফ এক্সচেঞ্জেস, কমিউনিকেশনস উইথ অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন লোভ আছে আমাদের উপরে, এটার সঙ্গে সাবধান থাকতে হবে। আমি একদম শুরু করছি ওই জায়গাটা থেকে, যখন ইংরেজরা যখন দেশ থেকে যেতে বাধ্য হলো in 1947, কান্দাহার, আফগানিস্তান, ইয়েস,
তখন দেখবেন যদি আপনারা এইটা ট্রান্সফার অফ পাওয়ার ভলিউম 12টা দেখেন, এখানে দেখবেন আপনারা ওরা চলে যেতে বাধ্য হচ্ছে, কিন্তু কীভাবে ভারতবর্ষের উপরে ইকোনমিক কন্ট্রোলটা রাখবে, মিলিটারি কন্ট্রোলটা রাখবে, এ নিয়ে তাদের ডিসকাশনসগুলো আছে। তারা যখন দেশভাগ করে চলে যাচ্ছে, তাদের পাকিস্তানটাকে ওরা সৃষ্টি করলো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পাকিস্তানটাকে বেশ করে, পাকিস্তানে ব্রিটিশ তার বেশ এবং আমেরিকান বেশ করে ইন্ডিয়াকে সাইজে রাখবে, ইন্ডিয়াকে কন্টেন করবে, ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করবে, যাতে না ইন্ডিয়া বড় হতে পারে, যেন না ইন্ডিয়া মাইটি কান্ট্রি হয়ে যায়, ইন্ডিয়াকে, ইন্ডিয়ার প্রোগ্রেসটাকে কন্ট্রোলে রাখার জন্য। সেই সঙ্গে পাকিস্তান সৃষ্টি করে ওরা চাইছে ইউএসএসআর এর এক্সপানশনটা টু সাউথ এশিয়াটাকে স্তব্ধ করতে, প্লাস পাকিস্তানে তার মিলিটারি বেশ করে গালফ কান্ট্রিগুলোতে তাদের অয়েল ডিপ্লোম্যাসির কন্ট্রোলটা নেওয়ার জন্য। এই তিনটে মেজর কারণের জন্য তারা পাকিস্তান তৈরি করেছিল, প্লাস ভারতবর্ষের প্যান ইসলামকে কিছুটা স্যাটিসফাই করার জন্য। মুসলিম লীগ যে মুসলিমদের জন্য এত কাজ করে দিয়েছে, এত উপকার করে দিয়েছে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের, তাদের তাদের তাদেরকে কিছু সুখ দেওয়া, তাদেরকে কি পাইয়ে দেওয়া। তারপরে পৃথিবীতে দুটো বৃহৎ বিগ পাওয়ার্স জন্মেছে, একদিকে ইউএসএকে কেন্দ্র করে একটা ওয়ান পোল, একদিকে ইউএসএসআরকে কেন্দ্র করে আরেকটা পোল, বাইপোলার ওয়ার্ল্ড। ইউএসএসআর যেমন চেয়েছে ভারতবর্ষের উপর আধিপত্য, আমেরিকাও চেয়েছে আধিপত্য, কিন্তু আধিপত্যবাদকে ভারতবর্ষের মানুষ বেশি এগোতে দেয়নি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের গভর্নমেন্ট দুটো কান্ট্রির সঙ্গেই ব্যালেন্স করে চলেছে, কিন্তু অনেক সময় ভারত সরকারের উপরে কখনো কখনো একটা সময়ে আমেরিকার টোটাল একটা বড় রকমের ডোমিনেশন করেছিল, এবং দ্যাট ওয়াজ অ্যাট দি কস্ট অফ দি ইন্টারেস্ট অফ দি ভারতবর্ষ। একসময় রাশিয়াও প্রচুর কন্ট্রোল নিয়েছিল ভারতবর্ষের উপরে, দ্যাট ইজ অ্যাট দি কস্ট অফ দি ইন্টারেস্ট অফ ভারতবর্ষ। এইটাতে আপত্তি, কারণ একটা ব্যালেন্স থাকবে, দেওয়া নেওয়ার মধ্যে একটা ব্যালেন্স থাকবে, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার রিলেশনসে একটা ব্যালেন্স থাকবে, রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার রিলেশনসে একটা ব্যালেন্স থাকবে, যেমন না ইমব্যালেন্সড হয়ে যায়, যেন আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, এটা আমাদের দেখতে হবে সব সময়। এবার আসছি আমি, আমেরিকা আমাদের কাছে একটা মস্ত বড় হেডেক। আমেরিকা পৃথিবীর এখনো পর্যন্ত পৃথিবীর মিলিটারিলি এবং ইকোনমিক্যালি সায়েন্টিফিক্যালি মাইটিয়েস্ট কান্ট্রি। আমেরিকাকে চটিয়ে আমরা কিছু করতে পারবো না। রাশিয়ার পক্ষে সম্ভব চটানো, কিন্তু আমাদের পক্ষে চটানো সম্ভব না। তার কারণটা হচ্ছে কি, রাশিয়ানদের জনগণের অ্যাভারেজ প্যাট্রিয়টিজম, যা আমাদের দেশের মানুষের অ্যাভারেজ প্যাট্রিয়টিজম অ্যান্ড পলিটিক্যাল কনসাসনেস অনেক নিম্নমানের। আমি এই নিম্নমানের কথাটা কেন বলছি, অনেক নিম্নমানের। ভারতবর্ষের মানুষের পলিটিক্যাল কনসাসনেস, তাদের সেন্স অফ ডিফেন্স, তাদের দেশাত্মবোধ, জাত্যাভিমান, এগুলো খুব নিম্নমানের। যদি তা না হতো, তাহলে মনে রাখবেন এই যে 1000 বছর মুসলমানরা আমাদের ভারতবর্ষকে শোষণ করেছে, দেখবেন তাদের এই ইসলামিক এম্পায়ার্সদের, মুসলিম এম্পায়ার্সদের সেনাবাহিনীর একটা বড় অংশই ছিল আমাদের ভারতীয়। আমাদের ভারতীয়দের সোলজার বানিয়ে তাদের সেনাবাহিনীতে তারাই ভারতবর্ষকে শোষণ করে গেছে। ব্রিটিশ, যেমন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মেজর অংশ ছিল আমাদের ভারতবর্ষে, আমাদের পূর্বপুরুষরা। সেকেন্ড গ্রেট ওয়ারের আগে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে 80% ছিল আমাদের ব্ল্যাক, আমাদের পূর্বপুরুষরা, 20% হোয়াইট, অর্থাৎ ব্রিটিশাররা। ব্রিটিশাররা মিন্স হোয়াইট, মিন্স ওরা ব্রিটিশ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ডার্স। হ্যাঁ, বিশ্বযুদ্ধের সময় প্রচুর সোলজারের প্রয়োজন হয়েছিল, প্রচুর রিক্রুটমেন্ট হয়েছিল, তখন সংখ্যাটা অনেক, আমাদের ব্ল্যাকদের, আমাদের ভারতীয়দের সংখ্যা অনেক বেড়ে গেছিল। প্রায় 94% আমাদের নেটিভস, আমাদের ভারতীয় পূর্বপুরুষরা, আর ওরা তখন দাঁড়িয়ে গেছিল 6%। অর্থাৎ আমাদের দেশবাসীকেই
তারা সেনাবাহিনীতে নিয়ে নিজেদের ভারতবর্ষের মধ্যে এবং সেই সঙ্গে ভারতবর্ষের বাইরে আফ্রিকা এবং সাউথ ইস্ট এশিয়াতে যে বিপুল ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেই সাম্রাজ্যের মূল ছিল আমাদের ভারতবর্ষের মানুষ। তা আমাদের ভারতবর্ষের মানুষ ওদের হয়ে গোলামি করে যুদ্ধ করেছে। এই জন্যই পরিষ্কার বলছি, আমাদের ভারতবাসীদের সেন্স অফ ডিফেন্স, সেন্স অফ প্যাট্রিয়টিজম, সেন্স অফ স্টেটহুড, পলিটিক্যাল কনসাসনেস ভীষণ কম, আজও কম। আজও কম কেন বলছি? আজও যদি এত কম না হতো তাহলে আজকে কত কম, কীরকম কত এবং কত কম, আজকে ভারতবর্ষে খুব কম করে হলেও 4 থেকে 5 কোটি 5 কোটি হয়েছে একদম বিদেশি ইনফিল্ট্রেশন, বাংলাদেশি মুসলিমস, রোহিঙ্গা, অল দিস, শুধু এপাশ থেকেই। এবং ইন্ডিজোটের সমস্ত পার্টি চাইছে এই 4-5 কোটি লোককে এদেশে রাখতে। এনআরসি করতে চাইছে না, এসআইআর করতে চাইছে না, না করে ওদেরকে ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো ফলসলি দিয়েছে সেগুলোকে রেখে নিজেদের ভোট ব্যাংক করে রাখতে, নিজেদের পার্টির স্বার্থে। আর এদেশে এতগুলো পলিটিক্যাল পার্টি আছে এবং মেজরিটি পলিটিক্যাল পার্টি কোনো না কোনো ব্যক্তি কেন্দ্রিক বা কোনো পরিবার কেন্দ্রিক, নিজেদের মধ্যে কোনো গণতন্ত্র নেই। তারা দাবি করে তারা নাকি গণতান্ত্রিক পার্টি, তারা নাকি ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবে এবং এটা আমাদের জনগণ বিশ্বাস করে। এবং যে কংগ্রেস একটা পারিবারিক পার্টি, আজকে বহু বছর ধরে, বহু দশক ধরে পারিবারিক পার্টি, সেই পারিবারিক পার্টিকেও ভারতবর্ষের কোটি কোটি লোক বিশ্বাস করে। এটাই দুর্ভাগ্য যে পার্টির মধ্যে কোনো গণতন্ত্র নেই, কোনো দেশপ্রেম নেই, একটা পারিবারিক একটা কোম্পানি, তারও প্রচুর ভক্ত আছে ভারতবর্ষের। এটা ক্লিয়ারলি প্রমাণ করে যে ভারতবর্ষের জনগণের অ্যাভারেজ যে জাতীয়তাবোধ, জাত্যাভিমান, পলিটিক্যাল কনসাসনেস কত কম। এবং এই ভারতবর্ষের এই কিছু কিছু ব্যক্তি এবং ফ্যামিলি, তারা দেশকে রুল করতে চায় নিজেদের ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে। তারা মনে করে ভারতবর্ষ তাদের জমিদারি, বাবার জমিদারি, এবং সেই ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, পারিবারিক স্বার্থে তারা বিদেশি শত্রুগুলোর সঙ্গে কোলাবোরেট করে। এই কোলাবোরেশনটাকেও ভারতবর্ষের মানুষ চিনতে পারে না, বুঝতে পারে না, তাদেরকে ভোট দেয়। এটাই আমাদের দুর্ভাগ্য। আমি বলছি, ভারতবর্ষের মানুষের সেন্স অফ পলিটিক্যাল কনসাসনেস, রাজনৈতিক সচেতনতা, দেশাত্মবোধ, জাত্যাভিমান খুব নিম্নমানের। সুতরাং এদেশকে শাসন করা একটা দেশপ্রেমিক পার্টির পক্ষে, একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক পার্টির পক্ষে শাসন করা খুব কঠিন কাজ। কারণ এদেশের জনগণকে মিথ্যা কথা বুঝিয়ে একটা বিক্ষোভ সৃষ্টি করা খুব সহজ। যেমন ধরুন, যখন কৃষি বিলটা এলো, সেই সময় পাঞ্জাবের কৃষকদের কীরকম ভুল বোঝানো হয়েছে এবং কানাডা থেকে ফান্ডিং হয়েছে, বিদেশ থেকে ফান্ডিং হয়েছে, তাদেরকে ফান্ডিং করে তাদেরকে দিয়ে উগ্র আন্দোলন তৈরি করা হয়েছে, বড় বড় হাইওয়েকে অবরোধ করা হয়েছে, তারা আপ টু লালকেল্লা পর্যন্ত তারা গুন্ডামি লাম্পট্য করে গেছে। ফান্ডিং হয়েছে বাইর থেকে। এই যে যখন এনআরসির কথা হলো, তার এগেনস্টে, সিএর কথা হলো, তার এগেনস্টে কত ট্রেন অবরোধ, কত ট্রেন পোড়ানো হয়েছে, বাস পোড়ানো হয়েছে, এগুলো, এবং ফান্ডিং হয়েছে বাইর থেকে। এই সবগুলোর করার মূল এখন এই যে একটা এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে অব দি ভোটার লিস্ট ইন বিহার, সেখানে প্রায় 80 লক্ষ ফলস ভোটার ডিটেক্টেড হয়েছে। এগুলোকে স্তব্ধ করার জন্য তারা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে এত লক্ষ মৃত ভোটার, এত লক্ষ একদম জালি, এত লক্ষর বিভিন্ন জায়গাতে তাদের একাধিক জায়গাতে নাম আছে, কত লোক পার্মানেন্টলি বাইরে জায়গায় সেটেল করে গেছে, এবং কত মানুষের ভোটার কার্ডটাও ফলস, তাদের রেশন কার্ড ফলস, তাদের আধার কার্ড, প্যান কার্ড সব ফলস। এইগুলোকেও তাদের দাবি সব রেখে দিতে হবে। অর্থাৎ ভারতের মধ্যে কত দেশদ্রোহী আছে, এবং এই দেশদ্রোহীদের উস্কানি দেওয়ার জন্য প্রচুর বিদেশি শক্তি আছে। আমেরিকান ডিপ স্টেট বসেই আছে, কারণ এদেরকে দিয়ে ভারতবর্ষকে যদি উস্কানি দেওয়া যায়, ভারতবর্ষে যদি গণ্ডগোল বাঁধানো যায়, তাহলে ভারতবর্ষের ইকোনমিক প্রোগ্রেস, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস, এগ্রিকালচারাল প্রোগ্রেসগুলো
মিলিটারি প্রোগ্রেসগুলো স্তব্ধ হবে, তাহলে ভারতবর্ষ দুর্বল হয়ে থাকবে। সেই দুর্বল ভারতবর্ষকে এক্সপেক্ট করা সহজ। এটা বিভিন্ন সাম্রাজ্য ইম্পেরিয়ালিস্ট পাওয়ার্সগুলো, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর এটাই ধান্দা। এবার তারা একটা জিনিস বুঝে গেছে, ভারতবর্ষ খুব বড় একটা দেশ, যেমন আমি বহুবার বলেছি, একটা যেমন জঙ্গল, একটা বিশাল বাইসন, ভেরি মাইটি, সে কারো ক্ষতি করে না, সে ঘাসপালা খেয়ে বড় হয়, তার সেই সুন্দর চেহারাটার দিকে লোভ থাকে, জঙ্গলের সব সিংহ বাঘ হায়না শকুনদের সব লোভ থাকে, তারা জানে তারা একলা আক্রমণ করে এই বাইসনটাকে মেরে খেতে পারবে না, তাই তারা একসঙ্গে আক্রমণ করে, মেরে সবাই মিলে খায়, বাঘে মারলে বা সিংহে মারলে তারপরে শেষ অংশটা শকুনেও খায়, হায়নাতেও খায়। এই অবস্থা হয়েছে। ভারতবর্ষকে যদি ওরা পরাভূত করতে পারে তাহলে অনেকের লাভ, অনেকে অনেক কিছু পাবে, অনেকে অনেকে অনেক কিছু এখান থেকে খুবড়ে খুবড়ে খাবে। এবার এরা ভারতবর্ষকে এবার সব থেকে যেটা ভয়ের কারণ, কারণ কোথায়, কারণ ভারতের চারধারে যে দেশগুলো আছে সেই দেশগুলো আমাদের ফ্রেন্ডস হতে পারে। ইফ they are coordinating with us, they are good friends, they will be benefited by their friendship with us, একে অপরের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে নেবারিং কান্ট্রি, দ্যাট ইজ গুড ফর মিউচুয়ালি, বোথ ফর মিউচুয়ালি গুড ফর বোথ ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড দোজ নেবারিং কান্ট্রিজ। আবার শত্রুতা করলে তাদেরও লস আমাদেরও লস, কিন্তু তাদেরকে উস্কানি দেওয়ার লোকের অভাব নেই। এবং দেখা যাচ্ছে ভারতের চারধারে কিছুদিন যাবৎ বিভিন্ন কান্ট্রিগুলোতে আমেরিকান বেস বসছে বা চাইনিজও বেস বসছে, চাইনিজ বেস বসছে। যেমন ধরুন চায়না চাইছে নেপালটাকে নিজেদের হাতে আনতে, সেটা করেছিল একসময়, নেপালটাকে নিজের হাতে এনে নেপালকে ইন্ডিয়ার এগেনস্টে হোস্টাইল করে দেওয়া। যেমন তিব্বতটাকে তারা দখল করে নিয়েছে, তিব্বতটাকে দখল করার জন্যে ভারতের সাথে সব থেকে বড় ক্ষতি হয়েছে, তিব্বতের ক্ষতি হয়েছে, টিবেট হ্যাজ লস্ট ইজ সোভারেনিটি, তাদের নিজস্ব কালচার তারা হারিয়ে ফেলেছে। এবং তিব্বতে চাইনিজ অকুপেশনের জন্য চায়না এবং ইন্ডিয়ার মধ্যে বিপুল দুটো ভাস্ট কান্ট্রির মধ্যে যে বাফার জোনটা ছিল, বাফার জোনটা লস্ট হয়ে গেছে। চায়না বর্ডার হ্যাজ কাম ডাইরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ আস, এবং এখানে হোস্টিলিটি বেড়ে গেছে, শত্রুতার এখানে চান্সটা অনেক বেড়ে গেল। এবং সেই জন্য দুটো বিগ কান্ট্রির মধ্যে বাফার জোন থাকাটা বাঞ্ছনীয়, সেই বাঞ্ছনীয় জিনিসটা আজকে নীল হয়ে গেছে। তারপর তাদের চোখ পড়েছে নেপালের উপরে, নেপালে আমি আবার পরে আসছি। এবার দেখুন চীন বহুদিন যাবৎ ভারতবর্ষকে কন্টেন করার জন্য, স্যার ডিপ স্টেট ব্যাপারটা কি, হ্যাঁ চীন এবং ভারতের চারধারে একটা সময়, আমি চীন আজকে শুধু আলোচনা করব চীন কীভাবে চেষ্টা করেছে ইন্ডিয়াকে কন্টেন করতে বাই দেয়ার ফিজিক্যাল পজিশনস অ্যান্ড ইনফ্লুয়েন্সিং দ্য সারাউন্ডিং নেশনস। যেমন ধরুন চীন যেটা করেছে কি, প্রথমে চীন, আমি একটা একটা করে আসি, চীন বার্মার যে এই মুহূর্তে, বার্মাতে আগে সুকুয়ের একটা সিভিল গভর্নমেন্ট ছিল, সেখানে চীন ঢুকে পড়েছে, সেখানে ঢুকে পড়ে চীন এই মিলিটারি গভর্নমেন্ট, একটা জান্টা গভর্নমেন্ট বার্মাতে, এই যে মিলিটারি গভর্নমেন্টটা চলছে এটা হচ্ছে চায়না ব্যাকড মিলিটারি গভর্নমেন্ট, চায়নার দাপটটা সেখানে বেশি। কিন্তু তা সত্ত্বেও চীন কিন্তু পুরো বার্মার উপরে কন্ট্রোল নিতে পারেনি। বাট হোয়াট এভার দিস গভর্নমেন্ট, the military government in Burma, that's a threat to us. এবার তারপরে আসছি বাংলাদেশে। বাংলাদেশে কি হলো, বাংলাদেশে হাসিনা গভর্নমেন্ট যদিও ওখানে ইসলামিস্টদের তোয়াজ করছিল, কিন্তু টু সাম এক্সটেন্ট দে আর কোঅপারেটিং উইথ ইন্ডিয়া, ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো রেখে চলছিল। কিন্তু কী করলো, হঠাৎ আমেরিকান এজেন্টকে সেখানে বসিয়ে দেওয়া হলো, এটা বহুত দিনের প্রিপারেশন ছিল, ইউনুসকে সেখানে বসিয়ে দিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট বসিয়ে দেওয়া হলো। দ্যাটস ভেরি হোস্টাইল টু আস, দ্যাটস এ থ্রেট টু আওয়ার ফিজিক্যাল সিকিউরিটি অ্যান্ড পার্টিকুলারলি ফিজিক্যাল সিকিউরিটি অফ দ্য নর্থ ইস্ট রিজিয়ন। এবং এই প্রো আমেরিকান ইউনুস গভর্নমেন্টের জন্য আমাদের থ্রেট এসে গেল আমাদের পূর্ব প্রান্তে, পার্টিকুলারলি টু দ্য আমাদের শিলিগুড়ি নেকের কাছে, শিলিগুড়ি করিডোরের কাছে। তারপরে ডেভেলপমেন্টটা কি হলো রিসেন্টলি, এইবার এই যে নেপালে যেটা হলো, নেপালেও যেটা এসে গেল, নেপালে এখনও পর্যন্ত বুঝতে পারছে, নেপালে ছিল প্রো চাইনিজ একটা গভর্নমেন্ট, কমিউনিস্টদের গভর্নমেন্ট, চায়নার ইনফ্লুয়েন্স এখানে সব থেকে বেশি ছিল। চায়না চেয়েছিল নেপালটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে ভারতবর্ষকে দাবিয়ে রাখা, এই তো কথা।
এবার যেটা হলো কি, সেই কমিউনিস্ট গভর্নমেন্টটা ফল করে গেছে, কিন্তু কারা ফল করালো, এইটা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। এটা সময় লাগবে বুঝতে। এটা আমেরিকানরা করলো, আমেরিকান একটা 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 উইং থাকতেই পারে, আর কোনো উইং আছে কিনা এটা বুঝতে আমাদের সময় লাগবে। বাট হোয়াট এভার ফোর্স হ্যাজ ডান দিস ইন নেপাল, আমাদের কাছে একটা মস্ত বড় হেডেক যে আমাদের কাঠমান্ডু, নেপালের যে সরকারটা ছিল বা আছে, এটাও ছিল একটা হোস্টাইল টু ইন্ডিয়া। অর্থাৎ আমাদের চিকেন নেক, আমাদের শিলিগুড়ি করিডোরের ঠিক দক্ষিণ পূর্বে বসে আছে হোস্টাইল বাংলাদেশ, এবং উত্তর পশ্চিমে বসে আছে নেপাল। অর্থাৎ আবার এইখানে শিলিগুড়ি করিডোর আমাদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে গেল, হ্যাঁ স্যার, ডিপ স্টেট সম্বন্ধে বলবো আমি। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ? এবার বলি, আমি বাংলাদেশে আমি একটা জিনিস বলি, বাংলাদেশে আমেরিকা ভেবেছিল খুব বড় কন্ট্রোল নেবে, কিন্তু বাংলাদেশে খুব ভালো কন্ট্রোল নিতে পারছে না ওরা, কারণ বাংলাদেশে অনেকগুলো ফোর্স গজিয়ে উঠেছিল, কিছু প্রো চাইনিজ, সম্ভবত রাশিয়ানসের একটা একটা উইং কাজ করছে, ভারতের উইংস ডেফিনেটলি কাজ করা উচিত এবং কাজ করছে, এবং অনেক বিভিন্ন ফোর্স ওখানে কাজ করছে, তুর্কিশ উইং আছে ওখানে, পাকিস্তানি উইংস আছে, এগুলো কাজ করছে। এবং আমেরিকা খুব একটা ভালো কিছু করতে পারছে না। তার কারণটা কি, একটা জিনিস, আমেরিকা ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য করিডোর টু দ্য আরাকান রিজিয়ন। এই আরাকান রিজিয়নে করিডোরটা করে ওইখানে আরাকান রিজিয়নে যে ও ও ভাব দেখাচ্ছিল যে রোহিঙ্গাদের ও রিলিফ পাঠাবে, যে রোহিঙ্গা বেসগুলো বসে আছে হিলি চাটগা অঞ্চলে, বর্ডারিং আরাকানস, এইখানে ও হেল্প পাঠাবে, ফুড এবং তাদের বিভিন্ন ওদের যে যে রিফিউজি ক্যাম্পসে যত সাহায্য, খাদ্য এবং গার্মেন্টস পাঠাবে, রিলিফ করবে। এই রিলিফ করার ভান করছিল। আসলে এই করিডোর দিয়ে আরাকান আর্মিকে সে আর্মস পাঠাতে চায়, মূল জায়গাটা। এবং প্রথমে যে আরাকান লিবারেশন আর্মি যেটা রাইজ করলো, হুইচ হ্যাজ অলমোস্ট অকুপাইড দ্য কোস্টাল পার্ট অফ বার্মা অন দ্য কোস্ট অফ বাংলাদেশ, এইটা এবং দ্যাট ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দি মিলিটারি গভর্নমেন্ট ইন বার্মা। এখানে আমেরিকান বেস একটা আমেরিকার একটা ইনফ্লুয়েন্স আছে। আমেরিকা চাইলো কি, চায়নার অগ্রগতিকে থামানোর জন্য, যে চায়না আপ টু রেঙ্গুন পৌঁছে গেছে, তার অগ্রগতিকে থামানোর জন্যে আরাকান লিবারেশন আর্মিকে ব্যাক করেছে। এই আরাকান লিবারেশন আর্মিকে সাহায্যের প্রয়োজন, মিলিটারি সাহায্যের প্রয়োজন। এইটাও বুদ্ধি করেছিল যে এই যে করিডোরের নাম করে, খাদ্য আর গার্মেন্ট সাপ্লাইয়ের নাম করে টু দ্য রিফিউজিজ অ্যাকচুয়ালি আর্মস পাঠাবে ও, এই ধান্দা সেটাকে কিন্তু। এবং আমেরিকা যে ওখানে চিটাগং বেসে একটা আইল্যান্ডে যে মিলিটারি বেস তৈরি করেছে, এর এগেনস্টে বাংলাদেশের লোকেরা কিন্তু খুব ক্ষিপ্ত। ফলে আমেরিকা বেস করেও, ল্যান্ডিং করেও কিন্তু খুব বেশি কিছু করে উঠতে পারছে না। এটা মহাকালের একটা কথা বলি, আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, হাজারো প্রান্তে ওরা মিলিটারি বেস করেছে, মিলিটারি ল্যান্ডিং করেছে, যুদ্ধও করেছে, কিন্তু ওনার ওই কথাটা, ওরা কোথাও জিততে পারবে না। মহাকালের কথা, ওরা কোথাও জিততে পারবে না। ওরা কোথাও যদি জিতে, আমার নামে কুকুর পুষে রেখো, ওরা কোথাও জিততে পারবে না। কারণ কি, মিলিটারি যে একটা সাস্টেন স্ট্র্যাটেজি, যে সাস্টেন ডিপ্লোম্যাসি, এটা আমেরিকানদের নেই, এটা ছিল ব্রিটিশদের। ব্রিটিশরা পৃথিবীকে 200-300 বছর বিভিন্ন রিজিয়নকে রুল করে গেছে। দে হ্যাভ সাম ম্যাচিওর ডিপ্লোম্যাসি, যে ম্যাচিওর ডিপ্লোম্যাসিটা আমেরিকানরা অ্যাকোয়ার করেনি। আমেরিকানরা পারছে না, আমেরিকানরা কোথাও অ্যাটাক করছে, অ্যাটাকটাকে সাস্টেন করতে পারছে না। এটা বাংলাদেশের কথা। এবার নেপালে একটু বললাম। নেপালে একটা লাভ হয়েছে, নেপালে কমিউনিস্ট গভর্নমেন্টটা ফল করে গেছে, চাইনিজ বেসটা ফলস করে গেছে, কিন্তু তার পরিবর্তে একটা কি লেসার এনিমি এলো না বিগার এনিমি এলো, এটা কিন্তু দেখার। তবে নেপাল, একটা জিনিস বলে রাখি, নেপালে কিন্তু প্রো এম্পায়ার, রাজার ফরে প্রচুর মানুষ আছে, রাজার ফরে, এবং ওখানে প্রচুর শিষ্য আছে, আমাদের শঙ্করাচার্যের শিষ্য, এবং ওখানে মোদির শিষ্য প্রচুর আছে,
এবং আমাদের যে ইউপির যে মুখ্যমন্ত্রী যোগীজি, যিনি হি হ্যাজ হ্যাজ প্লেন্টি অফ ফলোয়ার্স দেয়ার। সুতরাং ওখানে এই বিভিন্ন শক্তি কাজ করবে। এই শক্তির ইন্টারাকশনে কি দাঁড়াবে যদি আমেরিকাও ওখানে এসে যায়, আমেরিকা কতদিন সাস্টেন জানি না আমি। এবার আসছি আমি এবার পাকিস্তানে। পাকিস্তানে এই মুহূর্তে পাকিস্তানে চাইনিজ আমেরিকানরা প্রথমে ছিল চায়না, পাকিস্তান ছিল ব্রিটিশের পোষা পেট। দেন ইট বিকেম দ্য পেট অফ দ্য আমেরিকানস, দেন ইট বিকেম দ্য পেট অফ দি চাইনিজ। কিন্তু সেখানে চাইনিজ যত ইনভেস্টমেন্ট আছে, একদম ওদের বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ, এই যে একদম চীন থেকে আকসাই চীন হয়ে পশ্চিম পাঞ্জাব হয়ে থ্রো আফগানিস্তান, থ্রো বালুচিস্তান হয়ে আপ টু আরব সাগর পর্যন্ত এই যে বিশাল করিডোর তৈরি করছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এখানে এই হিউজ হাই রোডের দ্বারা বিভিন্ন ইন্ডাস্ট্রি হবে এবং আফগানিস্তানের মাটির তলা থেকে প্রভূত সম্পদ ওরা আহরণ করবে। এই তো লোভে আসা ওদের। এইটাতে বাগড়া দিয়েছে কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি। ঠিক আমাদের মানুষ বোকা নন, তবে সব খবর হয়তো সবার পক্ষে সঠিকভাবে পৌঁছায় না। আজ ফ্রান্সের সঙ্গে ভারতের এক সুন্দর সম্পর্ক, ফ্রান্সের কয়েক বিলিয়ন ডলার ভারতে ইনভেস্টেড। এইবার ফ্রান্সেও একটা গন্ডগোল শুরু হয়েছে, জানি না এটা কারা প্রভোগ করছে। এমনও হতে পারে ফ্রান্সের সঙ্গে আমাদের যে প্লেনসে আমাদের কোঅপারেশন ইনভেস্টমেন্ট, হয়তো এই ডিলটা অন্য কোনো কান্ট্রি চেয়েছিল, তারা বিক্ষুব্ধ হয়ে ওখানে পাবলিককে বিক্ষুব্ধ করার জন্য ফান্ডিং করছে। এটাও হতে পারে, অসম্ভব কিছু নয়, কারণ সব কিছুই সম্ভব। দি ইম্পেরিয়ালিস্ট ক্যাপিটালিস্ট কান্ট্রি ক্যান ডু এনিথিং ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এবার আসছি আমি পাকিস্তানের কনস্টিটিউশনের মূল কথা হচ্ছে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, মূল কথা এই জায়গাটা মনে রাখবেন। সুতরাং ভারতকে ক্ষতি করার জন্য নট অডিবল কৌশিক, নট অডিবল, no Kaushik, please use your earphone. I hope it should be audible. Any others are not listening properly. I hope I am audible. Please use the earphone. এবার আছে পাকিস্তানের সঙ্গে একটা জিনিস বলে রাখি, so long Pakistan will exist, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো হবে না। পিস অন আওয়ার ওয়েস্টার্ন ফ্রন্ট উইল বি অনলি অ্যাট দ্যাট টাইম, অ্যাট দি ভেরি ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান, নট বিফোর দ্যাট। পাকিস্তানের ডিএনএই হচ্ছে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, এ থেকেই তার জন্ম। এটা কখনোই, হ্যাঁ, একটু কৌশিকবাবু একটু প্লিজ টেক দ্য ইয়ারফোন, আমার মনে হয় আমি অডিবল, একটু টেক দ্য ইয়ারফোন। এবার এই হচ্ছে পাকিস্তানকেও কিন্তু ইন্ডিয়ার এনিমিরা বেস করবে। যেমন বলছিলাম, বার্মায় বেশ করার চেষ্টা করেছে চীন, তাকে কাউন্টার করার জন্য এসে গেছে আমেরিকা, বাংলাদেশে এসে গেছে আমেরিকা, সেই সঙ্গে বাংলাদেশকে বেশ করতে চায় পাকিস্তান, তুর্কি, টু অ্যাটাক, টু ডিস্ট্রয় ইন্ডিয়া, অনেকে আছে। এবার নেপালে একসময় চায়না বেশ করেছিল, এখন সম্ভবত আমেরিকা ট্রাই করছে বেশ করার জন্য, কিন্তু অনেকগুলো ফোর্স এখানে কাজ করবে, আবার দেখা যাবে ইন্টারাকশনস। পাকিস্তানে প্রথমে বলেছি ব্রিটিশ বেশ করেছিল, দেন আমেরিকা বেশ করেছিল, দেন চায়না বেশ করেছে। এখন অবশ্য পাকিস্তান দু জায়গা থেকেই হেল্প নেয়, চায়না এবং আমেরিকা দু জায়গা থেকে হেল্প নেয়। এনিওয়ে, all their bases in Pakistan, Chinese base in Pakistan or Chinese base in American base in Pakistan, target is India, ইন্ডিয়াকে দুর্বল রাখা। এবার তারপরে আসুক ওখানে শ্রীলঙ্কাতে বেশ কে করেছিল? চায়না বেশ করেছিল। চায়নার বেশ করে প্রথম কিছুদিন, কিন্তু চায়না বেশ করে কি হলো? চায়না বেশ করার পরে ইকোনমি, এবং সেখানে কু হয়েছিল, চায়না বেশ করার পরে তার ইকোনমি কোলাপস করেছিল। আলটিমেটলি ইন্ডিয়ার সাহায্যে নাও দে আর রিকভারিং। এইভাবে
কিন্তু মিলিটারি বেসগুলো বসে আছে চায়নার সেখানে। এই জন্যে ইন্ডিয়ার চারধারে চায়না অনেকগুলো এ সার্কেল অফ বেসেস করে রেখেছে, সো দ্যাট দে ক্যান থ্রেটেন ইন্ডিয়া। আমেরিকা অনেকগুলো বেস করে রেখেছে। আমেরিকা বেসের মধ্যে যেমন বললাম চাটগাতে চাটগা একটা, ওখানে সেন্ট মার্টিন দ্বীপে ওখানে আমেরিকা বেস করেছে। আরাকান লিবারেশন আর্মি যে পোর্শনটা লিবারেট করছে, এখানে আর্মির আমেরিকান ইনফ্লুয়েন্স আছে। বাংলাদেশে এসে গেছে আমেরিকা, যেমন এসে গেছে ওখানে নেপালে সম্ভবত আমেরিকান হ্যান্ড এসে গেছে, পাকিস্তানে আমেরিকান হ্যান্ড এসে গেছে, ইন্ডিয়ান ওশানে আমেরিকান নেভি তো ঘুরে বেড়ায়। তোমরা দেখবে যদি যে যখন ট্রান্সফার অফ পাওয়ার হচ্ছে সেই, এবং কিছুদিন আগে মালদ্বীপে চায়না বেশ করে নিয়েছিল, সেখান থেকে ইন্ডিয়ার সমস্ত বেশগুলোকে উৎখাত করে দেওয়া হয়েছিল এবং ওরা সম্পূর্ণরূপে ডিপেন্ড করেছিল চায়নার উপরে। চায়নার উপর ডিপেন্ড করতে গিয়ে ওদের ইকোনমি ফল করে, ওরা আবার ইন্ডিয়ার সঙ্গে আবার মোলাকাত করেছে। সুতরাং এম করে বালুচরা ইন্ডিয়ার রেকগনিশন চেয়েছিল। এবার দেখো সৌম্য, রেকগনিশন দেওয়া মানে কিন্তু অলসো along with that some responsibility. When I will recognize the government of Balochistan, at the same time it is our responsibility to protect that government. Are we in that position to protect their government of Balochistan? আমাদেরকে এটা একটু সময় চাই আমাদের। এবার আসছি আমি বালুচিস্তানে আমরা কি করব, সেটা সময়, the best persons are there, best diplomats are there, best defense experts are there, they will decide. তো একটা নিশ্চিত বলে রাখি, বালুচিস্তান নিয়ে যুদ্ধের নীতি মুখে বলা ঠিক নয় একদম। এবং বালুচিস্তান নিয়ে আমরা কি করব, ইট দুশ্মনী এক্সপোজ। এবং একটা জিনিস নিশ্চিত থাকতে পারো, বালুচ will never surrender to the West Punjab, never. Pakistan is nothing but একটা ওয়েস্ট পাঞ্জাব ডোমিনেটেড একটা ওয়েস্ট, ইট ইজ পশ্চিম পাঞ্জাবের সুন্নি মুসলমানদের আধিপত্যবাদ, পশ্চিম পাঞ্জাবের সুন্নি মুসলমানদের আধিপত্যবাদ, এই হচ্ছে পাকিস্তান। এবং ইট ইজ এ মিলিটারি কান্ট্রি, এখানে সিভিলিয়ান পলিটিশিয়ানদের রোল ইজ মিনিমাল। এবং এই আর্মিতে 80% হচ্ছে পাঞ্জাবি সুন্নি মুসলিম। সুতরাং বালুচরা কখনো ওখানে সুখে থাকতে পারবে না, সিন্ধুরাও পারবে না, পকও পারবে না। এই সবগুলো বেরিয়ে আসতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এইবার এই যে বিভিন্ন কি চাইনিজ বেসগুলো সারাউন্ডিংসে বসে আছে, আমেরিকান বেসগুলো বসে আছে, এইগুলো এদের মেন টার্গেট হচ্ছে ইন্ডিয়াকে থ্রেট করা, ইন্ডিয়ার ন্যাশনালিস্ট গভর্নমেন্টকে থ্রেট করা, এবং বিভিন্ন সময়ে ইন্ডিয়ার মধ্যে বিক্ষোভের আগুন লাগানো, চেষ্টা করা যাতে দিল্লির এই গভর্নমেন্টটা ফল করে যায়। কারণ দিল্লির যে গভর্নমেন্টটা আছে, এই প্রথম ভারতবর্ষে, আমি বহুবার বলেছি, এই প্রথম ভারতবর্ষে একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট এসছে। নেহরু ওয়াজ নেভার এ ন্যাশনালিস্ট, ইন্দিরা ওয়াজ নেভার এ ন্যাশনালিস্ট। ব্যক্তিগত ধান্দাই তিনি দেখে গেছেন, অ্যান্ড নো ডেমোক্রেসি। শাস্ত্রীজি ওয়াজ এ গ্রেট ম্যান, বাট হি ওয়াজ কিল্ড। কারণ তখনও ভারতবর্ষের একটা মিনিমাম যে একটা প্যাট্রিয়টিক ফোর্সের তখন অভ্যুত্থান ঘটেনি, যেটা আজকে লাকিলি যখন বিজেপি আসছে, সংঘ পরিবার আসছে, তখন একটা ন্যাশনালিস্ট ফোর্স ভারতবর্ষে জেগে উঠেছে। দ্যাট ইজ দ্য বেস অফ বিজেপি, and that is the base of that is the force behind Modi government. এই রকম একটা ফোর্স শাস্ত্রীজি পাননি। শাস্ত্রীজির চারধারে যে কংগ্রেস টেক্সচারটা ছিল, মেজরিটি ওয়ার অফ দেম নট ন্যাশনালিস্টস। আজকের আর্মি অনেক স্ট্রং, আজকের ডিপ্লোম্যাটরা অনেক বেশি কনসাস, এবং পাবলিক কনসাসনেস মোটামুটি আগের থেকে একটু ভালো, কিন্তু খুব ভালো আমি বলবো না। তার কারণ, খুব ভালো হলে ভারতবর্ষে এই পলিটিক্যাল পার্টিগুলো সার্ভাইভ করে না। এটা ভাবতে অবাক লাগে যে ভারতবর্ষের ইন্ডিজোটের সব পার্টিগুলো
এক্সেপ্ট দ্য কমিউনিস্ট পার্টিগুলো, যদি ওদের কোনো প্র্যাকটিক্যালি কোনো বেসগুলো নেওয়ার জিরো, কিন্তু অন্য সব পলিটিক্যাল পার্টিগুলো কোনো না কোনো ব্যক্তির পার্সোনাল প্রপার্টি বা কোনো ফ্যামিলির কোম্পানি। এরা এরা না ইনসাইড দ্য পার্টি ডেমোক্রেটিক, না তাদের ডেমোক্রেটিক বিহেভিয়ার। তাদেরকে এখনো ভারতের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সমর্থন করে। এটাই দুর্ভাগ্য। এদেরকে দিয়ে বিদেশি শক্তিগুলো ইন্ধন জুগিয়ে ভারতবর্ষে মাঝে মাঝে আগুন জ্বালাচ্ছে। যেমন কৃষি বিলের এগেনস্টে আগুন জ্বালিয়েছে, তারা আগুন জ্বালাতে জ্বালাতে আপ টু পাঞ্জাব হরিয়ানা হয়ে তারা আপ টু লালকেল্লা পর্যন্ত এসে গিয়েছিল, দিল্লিতে অশান্তি সৃষ্টি করেছিল। তারপর সিএ এনআরসির এগেনস্টে গোটা পূর্ব ভারতবর্ষ, বিহার, বেঙ্গল, বিভিন্ন জায়গাতে ওরা 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 ট্রেন পুড়িয়েছে, এবং স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে একটা ফায়ারিং করেনি। অর্থাৎ বেঙ্গলের স্টেট পার্টির একটা সমর্থন ছিল, ট্যাক্টফুল সমর্থন ছিল এই ট্রেন বার্নিংয়ে। এবং কারণ এরা কেউই চায় না যে কয়েক কোটি যে বাইরের মানুষ হয়ে এসে গেছে, বিদেশি ইনফিল্ট্রেশন হয়েছে, রোহিঙ্গারা এসে গেছে যারা অনুপ্রবেশকারী, এদেরকে বাতিল করতে চায় না। এদেরকে ভোটার লিস্টে রেখে নিজেদের ভোট ব্যাংক তৈরি করে জিততে চায়। এবং এই মনে রাখতে হবে, এই যে যারা প্রবেশ করেছে, যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এদের মেজরিটি হচ্ছে ট্রেটার্স, দেশের পক্ষে খুবই হোস্টাইল। এরা টেরোরিস্ট এবং ট্রেটার্স ইন্ডিয়ার জন্য। এদেরকে উৎখাত না করতে পারলে উই আর সিটিং অন ভলক্যানোজ, অ্যান্ড উই আর উইথ মেনি মিনি পাকিস্তানস। বেঙ্গল যেমন অনেকগুলো মিনি পাকিস্তান তৈরি হয়েছে, পোর্ট এরিয়া, রাজাবাজার, মুর্শিদাবাদ, এগুলো সব একটা মিনি পাকিস্তান। বিহারেও কয়েকটা মিনি পাকিস্তান তৈরি হয়ে আছে। এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছোট ছোট একদম পকেটস হয়ে আছে, মিনি পাকিস্তানের পকেটস হয়ে আছে। সুতরাং এইটা আমাদের সাবধান থাকা উচিত। আমরা আজকে নেপালে যেটা ঘটেছে, ওরা সবসময় বাংলাদেশে যেটা ঘটেছে, যেটা কু হয়েছে, নেপালে একটা কু হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছিল, তার আগে মালদ্বীপে কিছুটা হয়েছিল, কিছুটা মডিফাইড হইতে। এই সবার টার্গেটটা হচ্ছে এখানে আমাদের এনিমি কান্ট্রিগুলো বেস করতে চাইছে, সো দ্যাট দে ক্যান অ্যাটাক ইন্ডিয়া ফ্রম দোজ অ্যাঙ্গেলস। অ্যান্ড অলরেডি সে তো একটা আছে, সে তো সেই সঙ্গে আমাদের এনিমি কান্ট্রিগুলোর প্রচুর বন্ধু আছে আমাদের ভারতবর্ষের ইন্ডিজোটের বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে। এরা ইন্ডিজোটের কোনো পার্টি ভারতবর্ষের অখণ্ডতায় বিশ্বাস করে না। কংগ্রেসের যে মুখপাত্র, যে 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 অপোজিশন লিডার পার্লামেন্টের, যে রাহুল, তো বলে ইন্ডিয়া ইজ নট এ নেশন, তার তো মুখের কথা। এবং তারা মোদিজিকে উৎখাত করার জন্যে দে গো টু পাকিস্তান, দে সিক দেয়ার হেল্প। ও তো পাকিস্তানে গিয়ে প্রকাশ্যে ওরা হেল্প চেয়েছে। পাকিস্তান বাংলাদেশের যারা উগ্রবাদী নেতারা, তারা তো পরিষ্কার বলেছে মমতা ব্যানার্জিকে তাদের সঙ্গে জয়েন করতে তাদের, এবং ভারত থেকে বেরিয়ে যেতে তারা আহ্বান করেছে। দে হ্যাভ ওয়েলকামড ওপেনলি মমতা ব্যানার্জি টু দেয়ার সাইড, দ্য সাইড অফ দ্য এনিমিজ। এই হচ্ছে অবস্থা। আর ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন এনিমি ফোর্স বসে আছে, দে আর হোস্টাইল, দে আর এনিমিজ অফ ইন্ডিয়া। এবং মুখে অনেক ভালো ভালো কথা, সুতরাং এগুলো সাবধান থাকতে হবে। এবং যুদ্ধের নীতি মুখে বলা ঠিক নয়। বালুচরা ইন্ডিয়া রিকগনিশন চেয়েছিল, ইন্ডিয়া দিল না কেন? তার কারণ, ওয়ান্স ইউ রেকগনাইজ, ইট ইজ অলসো ইউর রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্যাট। হ্যাঁ, আরেকটা কি কথা,
হ্যাঁ, ডিপ স্টেট তুমি ডিপ স্টেট, ডিপ স্টেট হচ্ছে যেমন, যেমন এই ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট বলতে আমরা ইউজুয়ালি বুঝি ওখানে জর্জ সোরস, যে ভেরি রিচ ম্যান, জর্জ সোরস আছে, আর ওদিকে লেডি ক্লিন্টন, এরা হচ্ছে ওদের মূল মাথাগুলো, আরও অনেক মাথা আছে। আমেরিকান ডিপ স্টেটটা একটু তোমায় বলে রাখি, আমেরিকান ডিপ স্টেট হচ্ছে যে অডিবল উইথ ইয়ারফোন, ইয়েস, ইয়ারফোন। আমেরিকান ডিপ স্টেট মানে হচ্ছে আমেরিকাতে হোয়াইট হাউসটা হচ্ছে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর of the country. From there, the president rules the country, administers the country, USA. এবার মনে রেখো, ইউএসএতে এই পেছনে অনেকগুলো লবি আছে, অনেকগুলো লবি আছে। যেমন একটা হচ্ছে ফিনান্স প্লেনে স্ট্রংগেস্ট লবি হচ্ছে কে? জিউস লবি। আমেরিকার সমস্ত ব্যাংকসগুলো হচ্ছে জিউস ফ্যামিলিদের পার্সোনাল ফ্যামিলি প্রপার্টি। আর একটা যে মিলিটারি আর্মস ওয়েপন্স প্রোডাকশন লবি, কারণ আমেরিকানদের বিজনেসের সব থেকে লাভজনক জায়গাটা হচ্ছে আর্মস প্রোডাকশন। হ্যালো, এইবার পলিটিক্যাল প্লেন্সে হচ্ছে ব্রিটিশ লবি, কারণ একসময় তো ব্রিটিশের কলোনি ছিল এটা। এরকম করে বিভিন্ন, এবার এই আর্মস লবির ধান্দা হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ লাগিয়ে রাখা, অশান্তি লাগিয়ে রাখা, লাগালেই তাদের দুপক্ষই তাদের ওয়েপন্স কিনবে, তাহলে আর্মস ফ্যাক্টরিগুলো ভালো চলবে। কিন্তু এই অপারেশনটা ডাইরেক্টলি হোয়াইট হাউস থেকে সম্ভব নয়, কারণ হোয়াইট হাউসে যে বসে থাকে প্রেসিডেন্ট, হি নিডস টু বি পপুলার ইনসাইড দ্য কান্ট্রি অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। এই পপুলার হওয়ার জন্যে এই আগলি গেমটা তার পক্ষে করা সম্ভব নয়। এই গেমটা করে এই ওয়েপন্স লবি। ওয়েপন্স লবির এইটাই হচ্ছে আমেরিকান ডিপ স্টেট। এই ডিপ স্টেট হোয়াইট হাউসের পেছন থেকে সামটাইমস এগেনস্ট দ্য প্রেসিডেন্ট, সামটাইমস উইথ কোলাবোরেশন দ্য প্রেসিডেন্ট, দে অপারেট ইন ডিফারেন্ট কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশে নিজেদের পছন্দ মতো সরকারকে বসানো, অপছন্দ সরকারে ফেলে দেওয়া, এটা এদের কাজ। এটাতে প্রচুর টাকা, আর টাকা থাকলে এজেন্ট পোষা সহজ, কারণ পৃথিবীর সব দেশেই বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও বিক্ষুব্ধ জনগণ আছে, তাদেরকে টাকা দিয়ে বশ করে সেখানে দেশে আগুন জ্বালানো, বিক্ষোভ সৃষ্টি করা, আগুন জ্বালানো। তার জন্য আগে থেকে, এবং এই যে ডিপ স্টেটের হাতে সোশ্যাল মিডিয়া ভেরি স্ট্রং, এবং সোশ্যাল মিডিয়া, অডিওভিজুয়াল মিডিয়া ভেরি হাতে আছে, এবং মিডিয়া দিয়ে ন্যারেটিভ তৈরি করা হয়। যেমন তুমি এখানে ন্যারেটিভ তৈরি হয়েছিল, যেমন ওখানে বাংলাদেশে কি করা হলো, মানে বাংলাদেশে মুজিব কন্যার এগেনস্টে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে প্রোপাগান্ডা ভালো করা হলো, বোঝানো হলো যেন মুজিব কন্যা কত খারাপ। যেমন যেটা করা হলো এখানে লাস্ট পার্লামেন্ট ইলেকশনের আগে একটা ন্যারেটিভ ছড়ানো হলো ইন্ডিয়াতে, যে মোদি 400 সিট নিয়ে এলে তাহলে মোদিজি ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে পুড়িয়ে ফেলবে, অটোক্রেসি চলে আসবে, অটোক্রেসি চলে আসবে। এই ন্যারেটিভটা কিন্তু ভারতবর্ষের কোটি কোটি লোক খেয়েছে, কিন্তু খেয়েছে। এই যে ন্যারেটিভ তৈরি করা, এটা মিডিয়া খুব ভালো করতে পারে, কারণ মিডিয়া কন্ট্রোলটা মানির লোকের পক্ষে হাতে হাতে খুব ভালো। আর ডিপ স্টেট প্রচুর টাকার মালিক, এই প্রচুর টাকা দিয়ে তারা ফান্ডিং করে বিভিন্ন প্রান্তে, কারণ মোদি গভর্নমেন্টকে দিয়ে আমেরিকা তার নিজের স্বার্থ পুষ্ট করতে পারছে না। ডিপ স্টেট তার ওয়েপন্সগুলোকে, আমেরিকান ওয়েপন্সগুলোকে ইন্ডিয়াকে দিয়ে কেনাতে পারছে না। ইন্ডিয়া তার ওয়েপন্স বরং কিনছে রাশিয়া থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, অনেক কান্ট্রি থেকে, নিজে সে ওয়েপন্স তৈরি করছে। আমেরিকা কখনোই চায় না যে ইন্ডিয়া নিজে আর্মসে ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজে আর্মস প্রোডাকশন করুক। সে চায় তার কাছ থেকেই আর্মস কিনুক, কারণ আর্মসে তার বিজনেসের নাম্বার 1 প্রফিটটা আসে আর্মস থেকে। এই যে কাজগুলো হোয়াইট হাউস ডাইরেক্টলি করতে পারে না, এটা পেছন থেকে করে এই ডিপ স্টেট। এর মধ্যে সব যে নামগুলো খুব বেশি আমরা শুনি, সেটা হচ্ছে একটা জর্জ সোরস, লেডি ক্লিন্টন,
আমি আবার মনে করি এই লেডি ক্লিন্টন, মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন, এই লেডি ক্লিন্টন দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জির পাশে এই কলকাতায়। ভাবতে পারেন ভারতবর্ষের কোনো একটা স্টেটে, অঙ্গরাজ্যে একটা মুখ্যমন্ত্রী শপথ নেবেন, সেই শপথ অনুষ্ঠানে আমেরিকার ভেরি ইনফ্লুয়েন্সিয়াল একজন এক সময়, and he was at that time he was the foreign secretary, and এক সময় he contested for the post of president of USA, লেডি ক্লিন্টন। সে লেডি ক্লিন্টন দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জির শপথ অনুষ্ঠানে। ভাবতে পারেন দিস মমতা ব্যানার্জি how much blessed by this lady Clinton, who is one of the big characters in the deep state। এই যে আমি একটা জিনিস বলি, যে এই যে ওয়েস্ট বেঙ্গলের এই যে টিএমসিপি, এই যে পার্টির উত্থানটা, একটা হচ্ছে একদিক থেকে প্যান ইসলাম, একদিক থেকে একদম এই ডিপ স্টেট আমেরিকার এই উত্থান। নাহলে লেডি ক্লিন্টনের এই প্রেজেন্সের কি ব্যাখ্যা আসবে? ক্যান ইউ ইমাজিন এভার এ চিফ মিনিস্টার of a state in India taking oath, and the foreign secretary of USA is standing on her side? এটা কখনো হয়নি, কখনো হয়নি, কখনো হয়নি। দিস টাইম নো মিস্টেক। এইবার বুক পেতে দিও মায়ের, রথের চাকা রুখতে পারবে না। বাংলাদেশ আর নেপালের প্লট সেম, বাট ইফেক্ট উইল বি ডিফারেন্ট অন ইন্ডিয়া। একটা জিনিস বাংলাদেশের এই টার্মোয়েলে একটা জিনিস খুব আস্তে আস্তে এক্সপোজড হচ্ছে, সেটা হচ্ছে এই মুজিব কি সত্যি, ওই যে কথা বহুবার বলেছে, এটা এবার বাংলাদেশের জনগণ এবার এই প্রশ্নের উত্তর খুঁজছে। মুজিব কি সত্যি নিজে ইন্ডিপেন্ডেন্সের ডাক দিয়েছিলেন? Was he really, he called for independence, give this, or he was a collaborator of the Pak army, secret collaborator? এই প্রশ্নটা আসবে। আর নেপালের ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা বলবো যে কমিউনিস্ট যে প্লটটা ছিল নেপালে, সেই প্লটটা দুর্বল হয়ে গেল। এই দিক থেকে ইন্ডিয়া একটা লাভবান হবে। একটা জিনিস বলে রাখি, এই যে কমিউনিস্ট প্লটটা মনে রাখতে হবে, নেপাল ওয়াজ এ হিন্দু কান্ট্রি, অ্যান্ড তার স্টেটের হেড ছিল একজন রাজা, নেপালের রাজা, রাজতন্ত্র, কিন্তু ডেমোক্রেসি, হিন্দু রাষ্ট্র। কীভাবে ধ্বংস করা হলো? নেপালের রাজবংশের মধ্যে ব্লাডবাথ করে দেওয়া হলো, রক্তপাত ঘটিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে বলা হয় কমিউনিস্ট এবং সোনিয়া গান্ধীর চক্রান্ত। সোনিয়া গান্ধী তখন ক্ষমতায় এসে গেছে দিল্লিতে, সোনিয়া আর এক পাশ থেকে এই যে চাইনিজ, এই যৌথ চক্রান্তে এই রক্তক্ষরণ, রাজতন্ত্র রয়্যাল ফ্যামিলি উইক হলো, রাজতন্ত্র দুর্বল হলো। তারপরে আস্তে আস্তে চলে গেল কি, হিন্দু রাষ্ট্র বিকেম এ সেকুলার কান্ট্রি। একসময় নেপালে দু একটা মুসলিম ইন্ডিভিজুয়াল ছিল, এখন মুসলিম পকেটস তৈরি হয়ে গেছে। এবং নেপালকে বেশ করে ইউপিএ গভর্নমেন্টের সময় চায়না ভায়া নেপাল রেড করিডোর তৈরি হয়েছিল, বিহার হয়ে আপ টু সেন্ট্রাল ইন্ডিয়া বিকেম এ রেড করিডোর, নক্সালাইটসদের রেড করিডোর তৈরি হয়েছিল, মুক্তাঞ্চল তৈরি হয়ে গেছিল। দেখছিস না, নক্সালাইটসদের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ওই রাহুল গান্ধীর মুখে পাওয়া যায়, কথাবার্তা। দেশকে খণ্ড বিচ্ছিন্ন করার, দুর্বল করার একটা অদ্ভুত চক্রান্ত। এবং নেপাল আস্তে আস্তে বিকেম এ সেকুলার কান্ট্রি, এবং যে রিলিজিয়াস এবং সোশ্যাল বেস অফ দ্য নেপাল এরোড করে গেল। তারপরে কমিউনিস্টরা ক্ষমতায় এলো। কিন্তু একটা প্লাস পয়েন্ট, নেপালের এখনো বহু মানুষ
আবার রাজতন্ত্র ফিরে পেতে চায় এবং হিন্দু রাষ্ট্র ফিরে পেতে চায়। নেপাল রাজার প্রচুর ফলোয়ার্স আছে, মোদিজির ফলোয়ার্স আছে, এবং শঙ্করাচার্যের প্রচুর শিষ্য আছে, এবং আমাদের যোগীজির প্রচুর শিষ্য আছে। কারণ নেপালের বহু শিষ্য আছে আমাদের এই ইউপির মন্দিরে প্রচুর শিষ্য আছে। মন্দিরটা হচ্ছে আমাদের গোরক্ষপুরে, প্রচুর শিষ্য আছে। সুতরাং আই এম নট হোপলেস। দেখা যাক কি খেলা হচ্ছে। কি আমি কালকে একটা লিখেছিলাম, কি কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে? বাংলাদেশে একটা বড় কাঁটা হচ্ছে মুজিব ভক্তরা, কিন্তু এক অর্থে বড় কাঁটা, ভারতের বড় কাঁটা। সেই কাঁটাকে কি আরেকটা কাঁটা দিয়ে তোলা হচ্ছে? জানি না। নেপালে কমিউনিস্টদেরকে একটা কাঁটা দিয়ে তোলা হচ্ছে? জানি না। পাকিস্তান কনফ্লিক্টসের মধ্যে ইট উইল বি ডিসইন্টিগ্রেটেড ইনটু 4 পার্টস। শ্রীলঙ্কা কোন দিকে যাবে, এই তো বার্মা কোন দিকে যাবে, দেখা যাক। সবার আগে আমি একটা জিনিস বলে রাখি, যে অনেক কিছুই কিন্তু আমরা জানি না। যেমন একটা এক্সাম্পল দিই, ভারতবর্ষের যেমন সেকেন্ড গ্রেট ওয়ারের সময় ভারতের কজন মানুষ জানতো যে ভারতবর্ষের কমিউনিস্টরা ওয়াজ আন্ডার দি কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ। ভারতবর্ষকে ওরা বলে বেরিয়েছে ওরা কমিনটার্নের অধীনে, ওরা রাশিয়ার নির্দেশেই ভারতবর্ষে যা কিছু করার করছে, রাশিয়ার নির্দেশেই মহান কাজগুলো করছে। নেতাজিকে তোচর কুকুর বলছে, আইএনএ কে অপোজ করছে, বেলিসের আগস্ট আন্দোলনকে অপোজ করছে, এবং ভারতের ফ্রিডম ফাইটার ধরিয়ে দিচ্ছে ব্রিটিশকে। এই কাজগুলো নাকি তাদের কমিউনিস্ট কাজকর্ম, এগুলো নাকি রাশিয়ার নির্দেশে, কমিনটার্নের নির্দেশে। আসল তথ্যটা কি? ইন দিস পিরিয়ড অফ সেকেন্ড গ্রেট ওয়ার, আগে এবং পরে একটা বিশাল সময় ধরে দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ আন্ডার দি কন্ট্রোল অফ দি ব্রিটিশ। এই তথ্য তো অনেক পরে বেরোচ্ছে। এরকম ভারতবর্ষের চারধারে অনেক কিছু ঘটছে, ভারতবর্ষে অনেক কিছু ঘটছে, এদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন রকমের কথা বলছে। সব কথার সামনের মানে ধরলে ঠিক হবে না, অনেক কথা উজ্জ্ব আছে। কে কোথায় শয়তানি করছে বুঝতে পারবো না চট করে, আর কোথায় কোন ইন্টারাকশন হচ্ছে। ন্যাচারালি আমাদের পক্ষের লোক যারা কাজ করবে তারাও সব কিছু আগে থেকে এক্সপোজ করে দেবে না। এক্সপোজ করলে দ্যাট উইল বি ইজিলি কাউন্টার অ্যাক্টেড বাই দ্য এনিমিজ। আমি আবার বলি, ভারতবর্ষের মধ্যে আজও কজন জানে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ডিউরিং সেকেন্ড গ্রেট ওয়ার ওয়াজ আন্ডার ব্রিটেন থ্রু গ্রেট ব্রিটেন কমিউনিস্ট পার্টি। ইট ওয়াজ নট আন্ডার দি কন্ট্রোল অফ কমিনটার্ন, দ্যাট ইজ মস্কো। আজকে নেপালে কি ঘটছে, বাংলাদেশে কি ইন্টারপ্লেজ অফ পাওয়ার্স হচ্ছে জানি না, দেখা যাক। বাট আমি একটা জিনিস বলবো, আমাদের দেশবাসীকে অনেক বেশি পলিটিক্যালি কনসাস হতে হবে। ওই একদম মহান হয়ে থাকলাম, ভালো ছেলে হয়ে থাকলাম, সব কিছুতেই ভালো, আমরা ভালো কিছুই পলিটিক্স করতে জানি না, পলিটিক্স করব না, পলিটিক্স বুঝতে চাই না, খুব খারাপ জিনিস। ভাই, পলিটিক্স is a part of life today in the throughout the world. Ultimately, you may be a scientist, you are maybe a brilliant doctor, brilliant engineer, brilliant scientist, brilliant teacher, brilliant agriculturist, agro scientist, but ultimately you are being controlled by your politician. Ultimately the control is by the politicians. Politics তো জানতে বাধ্য, অ্যাক্টিভ পলিটিক্স করতে বলছি না, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পলিটিক্স ইয়োর রুলার্স আর প্লেয়িং। তা না হলে ইউ আর ইনভাইটিং ইয়োর ডেথ, ইউ আর কমিটিং সুইসাইড। আজকে রাখি। আজকে আমি একদম অপ্রস্তুত বসে গেছিলাম টু টেস্ট মাই ডেস্কটপ whether this is working or not. I possibly this has worked today, because before that for few days it was disturbing me, এবং কদিন কোনো কথা বলতে পারিনি আপনার সঙ্গে, তাই কথা বললাম। আমি কালকে পারলে একটু কথা বলবো।
আজকে ইন জেনারেল কতগুলো কথা বললাম। উই নিড টু বি ভেরি কনসিয়াস। আমাদের সারাউন্ডিং কান্ট্রিগুলো, লেট দেম বি ফ্রেন্ডস উইথ আস। আমরা সবার ভালো চাই। উই ওয়ান্ট টু কোঅপারেট উইথ দেম। উই আর নট গোয়িং টু কঙ্কার দেম physically. We are not going to conquer them. We want to collaborate with them. But if they act as enemies, or as agents of our enemies, we must react to that. And our country must have that military preparedness. And our administration must have that political consciousness that which country is trying to damage us. That sense, that intelligence, internal and external, must be there. Clear audio. অচিন্ত মাইতি, যুদ্ধের নীতি মুখ খুলে বলা যাবে ঠিক না একদম। আওয়ার ডিফেন্স স্ট্র্যাটেজিজ মাস্ট নট বি ডিসক্লোজড। হ্যাঁ, ময়ূক পবি, হ্যাঁ আমি রাখি। শুভরাত্রি, শুভরাত্রি।